নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি কয়েকটি নক্ষত্র নিঃশেষে। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব 8। আদ্রির যে পাত্রে তার সুইট ক্যান্ডি মেশানো কফি পান করছিলেন, পাত্রটির পাশে একটি কঠিন কাঠের পেষণ যন্ত্র ছিল, টেবিলের ওপরে রাখা, একটু মোটা লাঠির মতো। তা দিয়ে সুইট ক্যান্ডিটিকে গুঁড়ো করে কফিতে মিশিয়ে পান করছিলেন। নয়নতারা ধারণা করলো ওইটা মেডিসিন জাতীয় কোনো জিনিস হবে হয়তো, কেননা লোকটি দুপুরেও মারাত্মক অসুস্থ ছিলেন। নয়নতারা সাহস করে ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করলো ফ্ল্যাটটা। ঘড়িতে 1:30 পার হলো। রাত 12টায় ঘুমিয়ে পড়া নয়নতারা চোখে ক্লান্তি বরাবর এদিকে সেদিকে তাকাতে লাগলো। ভয় যেমন তেমন বিরক্ত হতে লাগলো সে, এবং প্রগাঢ় নিস্তব্ধতার মাঝে হঠাৎই কলিং বেলের আওয়াজে থরথর করে কেঁপে উঠল। দরজা খুলতে এগিয়ে যাওয়ার পথেই বেডরুম থেকে বিকট শব্দে ভারী কিছু ভেঙে পড়ার খান খান হবার আওয়াজ এলো। খুবই এলোমেলো আওয়াজ। মাঝরাত ও বন্ধ ফ্ল্যাটের নিস্তব্ধতা চিরে এই কঠোর আওয়াজ এই পর্যায়ে নয়নতারার পুরো শরীর জমিয়ে দিল। দরজাতে আবারও কলিং বেল বেজেছে। কে এসেছে? নয়নতারার ঠোঁট জোড়ার চামড়া অবধি শুকিয়ে এলো। সে আদ্রিজকে ডাকার চেষ্টা করলো। আদ্রিজ ভাইয়া, অদ্র ভাই। এরপর টের পেল আওয়াজটা তার কণ্ঠনালীতে আটকে আছে। মনে হলো ছুটে পালায়, কিন্তু কোথায়? সে কতক্ষণ শান্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। চাচ্ছু চলে যাওয়ার আগে সে মোটেই শান্ত আর সভ্য বাচ্চা ছিল না। চাচ্চুর সাথে বহু রাতের মিশনে সহযাত্রীর ভূমিকা পালন করেছে। চাচ্চু রাত বিরাত জলে জঙ্গলে গাছরা উদ্ধারকর্মে বেরোতো। নয়নতারা হতো নিষ্ঠাবান সঙ্গিনী। তখন চাচ্চু একটা কথাই বলতো, নয়ন, বিশ্রী ব্যাপার, তুই নিজের পায়ের শব্দে কেঁপে উঠছিস। শোন, যে কোনো ভয়াবহ মুহূর্তেই নিজেকে শান্ত রাখাটা হলো সব থেকে বড় অস্ত্র। নয়ন তোর হাতে মেশিন গান ধরিয়ে দিলেও তোর মেশিন গানের বিপরীতে শত্রুপক্ষের ছোড়া একতলা থুতুও তুই কুপকাত হতে পারিস, কেননা স্নায়ু শ্বাস না হলে তুই নিয়ন্ত্রণ করতে পারবি না মেশিন গানকে দিয়ে। মেশিন গান দিয়ে তোর কী করা যেতে পারে তাই ভাবতে পারবি না। বি ক্লেইম নয়ন, অলওয়েজ হ্যাড টু বি ক্লেইম। গট ইট কমরেড? চাচুর কথা মনে পড়ে নয়নতারার চোখ ভরে এলো, মুখে হাসি ফুটল। সে শুনতে পেল একটি গম্ভীর পুরুষালী কণ্ঠ ফিসফিস করে কানের কাছে বলছে, অলওয়েজ হ্যাড টু বি ক্লেইম কমরেড। এরপর সে ডোরহোল দেখতে গেল। ততক্ষণে চোখের পড়েনি। নয়নতারা আরেকটু সাহস পেল। ডোরহোল চোখে রেখে দেখল জুম করার মতো লম্বা বিকৃত একটা অল্প পরিচিত মুখ দেখা যাচ্ছে। সিদ্ধার্থ বণিক। দরজা খুলল সে। সিদ্ধার্থের চোখ মুখ এবার আগের মতো হাস্যোজ্জ্বল নয়, চিন্তিত কাতর। নয়নতারার সিঁড়ি চড়ে বেজায় হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম, আপনি আমার সঙ্গে চলুন। কোথায়? গাড়িতে। আদ্রিজ ভাইয়া যাবে না? যাবেন। প্লিজ আপনি চলুন আমার সঙ্গে। স্যার আসছেন এক্ষুনি। কোনো চিন্তা নেই, স্যার তৈরি হচ্ছেন, চলুন আমরা নামতে থাকি। সিদ্ধার্থ হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে নয়নতারা ব্যাগ নিয়ে নিল। নয়নতারা বারবারের মতো আরেকবার পিছনে তাকালো। তার মনে হলো কিছু একটা ঠিক নেই। এই ফ্ল্যাটে আসা অবধি সব কিছু যতটা স্বাভাবিক ছিল, এখন তার কিছুই ব্যতিক্রম ঘটেছে। সিঁড়িতে নামার পথে পঞ্চম তলায় এসে নয়নতারা খেয়াল করলো তার হৃদয়যন্ত্র বড়ই অস্থির হয়ে পড়েছে। সে বুকে হাত চাপল। সিদ্ধার্থ কোমল নয়নে তার দিকে চেয়ে নরম করে বলল, দুঃখিত ম্যাম, আমি জানি আপনার কষ্ট হচ্ছে। আসলে 2 দিন আগেই এলিভেটরটা একটু ড্যামেজ হয়ে গেছে। এখানে সার্ভিসিংয়ের জন্য কয়েকদিন বন্ধ থাকবে ওটা। আপনি একটু জিরিয়ে নিন, আমি আছি। নয়নতারা একটু হাসলো। আজকের আগে ভাবতেই পারেনি সিঁড়িতে নামতেও পা লেগে আসতে পারে। নামতে ভালোই লাগতো আমার। সিদ্ধান্ত চিন্তিত মুখে বিনিময় মিষ্টি হাসি হাসলো। বিন্দু বিন্দু ঘাম জমেছে মেয়েটির কপাল ও নাকের ডগায়। ফর্সা মুখের ত্বকটি লাল হয়ে উঠেছে। নয়নতারা আবার নামতে শুরু করলো। নয়নতারাকে গাড়িতে বসিয়ে ব্যাগটা জায়গা মতো রেখে সিদ্ধার্থ আরেকটু ক্ষমা চাওয়া হাসি হেসে বলল, স্যারকে নিয়ে আসি, আপনি একটু বসুন, এখানে কষ্ট হবে না, ভয় পাবেন না তো? নয়নতারা কিছু বলল না। সিদ্ধার্থকে চলে যেতে হলো। নয়নতারা বাস থেকে নামার পর থেকে এখন অবধি পুরো ঘটনা একবারও ভেবে নিল। খারাপ কিছু ঘটেনি, তবু তার কিশোরী মস্তিষ্ক এইটুই ঠাড় করতে পারে
কিছু একটা ঠিক নেই, এবং সেসবের পরও তাকে নিরাপদ ও চিন্তামুক্ত রাখতে আদ্রিজ প্রধান ও সিদ্ধার্থ ব্যস্ততা প্রবল। এটুকু ভালো না খারাপ সে বুঝল না। এই নিশুতি রাতে এক অচেনা স্থানে বিল্ডিংয়ের সারির মাঝে থেমে থাকা একটি গাড়িতে এই একা কথাটা সে কাল অবধি ভাবতে পারত না। আজ ভেবে গা শিশির করে উঠল। এসি চলছে, এসি চালিয়ে দিয়ে গেছে সিদ্ধার্থ, তবু মনে হলো সে ঘামছে, মাথা টনটন করছে। জীবনে তার ঘুমাতে রাত বেরোয়নি কখনো, কোনো অনুষ্ঠানে রাতও না। আজ সে রাত 2টো পেরিয়ে গেছে, এইটুকু সে বুঝল। দম আটকে বসে রইল সে। আদ্রিজ এলেন মিনিট 20 পর। এসে আগে উকি মেরে নয়নতারাকে দেখলেন। তার ঠোঁট শুকিয়ে চরচর করছে, বরাবর বারবার ঠোঁট ভিজে উঠছে। ঠোঁট ভেজানোর একটি ব্যর্থ চেষ্টা করলো, ঢোক গিলেন। ঘেমে কানের পাশ দিয়ে টপ টপ করে জল পড়ছে। অবরত আঙ্গুল, হাত, ঘাড় নাড়াচাড়া করছেন। রেসলেট মুভমেন্ট, গা চুলকানোর মাঝে মাঝে সেই যেন শরীরে কিছু লেগে আছে, খুঁচিয়ে তোলার চেষ্টা, বা কোনো পোকা হাঁটছে, বিড়বিড় করছে, তা সরানোর চেষ্টা। যতটা শান্ত আসার সময় লেগেছিল, ততটাই অস্বাভাবিক রকমের ছটফটভাবে গিয়ে ড্রাইভিং সিটের পাশে বসে পড়লেন ধূপ করে। কেবল একটা কড়া ম্যান পারফিউমের তরতরে ঘ্রাণ ছাড়া পোশাকে কোনো পরিবর্তন দেখা গেল না। 3/4 প্যান্টের সাথে কালো খয়েরি চেক শার্ট এবং হাতের লেদার ব্রেসলেটের সাথে চকচকে পাটেক ফ্লিপ ব্ল্যাক ডায়ালের অসামান্য দামি ঘড়িটি দেখা গেল সিটে হাত ছাড়বার ফলে। গাড়ি চলতে শুরু করলে সিটে শরীর ছেড়ে দিয়ে ছটফট করতে লাগলেন। পিছু ফিরে নয়নতারাকে দেখলেন। আধারে চোখ দুটো নীল অঙ্গারের ন্যায় জ্বলন্ত দেখালো। কিছু পর সিদ্ধার্থ ডেকে বলল, ম্যাম, আপনি ঘুমিয়ে নিন একটু, নয়তো শরীর খারাপ করবে। চিন্তা করবেন না, সিদ্ধার্থ ইজ হিয়ার। এই যে গাড়ি ছাড়লাম, রাত 10টা বাজতে বাজতে আমরা সিলেটে পৌঁছে যাব। সকাল 10টা বাজতে বাজতে আমরা সিলেটে পৌঁছে যাব। নয়নতারা কিছু বলল না, কিন্তু কিছু পর হঠাৎই রাত্রি নিস্তব্ধতা চিরে একটা টানা সুরেলা আওয়াজ উঠল। আদ্রিজের ঠোঁটে হারমোনিকা, চোখ দুটো বন্ধ, দু হাতে ঠোঁটের কাছে চেপে ধরা ছোট্ট বাদ্যযন্ত্রটি। তাতে এক কঠোর বিষণ্ণ সুর, কখনো উঁচু কখনো নিচু। টানার সময় সুরে জলতরঙ্গের কম্পন ওঠে। সেই হারমোনিকার সুর উদাস রাতের হাওয়ার সঙ্গে ভাসা মেঘগুলোর মতো চঞ্চল। শরতের আকাশে একলা পাখির করুণ শীষ, অথবা দূরে ছুটে চলা ট্রেনের হুইসেলের মতো ধারালো। নয়নতারার শরীরের লোম খাড়া হয়ে উঠল, শরীর কেঁপে কেঁপে উঠল। আদ্রিজের কালো গাড়িটি ছুটছে গন্তব্য দূরে। আদ্রিজ বাজিয়ে গেলেন কতক্ষণ, এরপর সব ফের চুপচাপ নিশ্চুপ। তখন নয়নতারা ঘুমাবে না করেও অজান্তেই তার চোখ লেগে এলো। কতক্ষণ পর জানা গেল, আচমকা কিছু একটা পরিবর্তনের মস্তিষ্ক জাগান হয়ে ঘুম ভাঙল। চোখ মেরে টের পেল গাড়ি থেমে আছে। পরিবেশ কিছু ব্যতিক্রম, সকাল হয়নি, হবার বাকিও নেই। আলো ফুটছে, হঠাৎ ফজরের আজান হয়ে গেছে। গাড়ি এখন একটি ব্রিজের ওপর, নিচে সরু জলাশয়, কিছু অদ্ভুত ধরনের জাল পাতা দূরে দূরে রয়েছে। ইলিশ মাছ তোলার জাল। রাতের আধার কাটার মুহূর্তে বাংলার আটপৌর রূপ এত রহস্যময় সুন্দর হয়ে ওঠে, কে জানতো? নয়নতারার শিল্প মন কিছুক্ষণ বর্তমান পরিস্থিতি ভুলে শুধু দৃশ্য দেখে গেল। ঘুমার আগেই সে হারমোনিকার চিত্তমাতার সুর নয়নতারার তৃষ্ণা জাগালো। সে ঘুম ঘুম চোখে খুঁজল হারমোনিটিকে, পেল না, বরং গড়গড়ানির মতো গাড়ির জানলা দিয়ে উঁকি মেরে দেখল অদূরের ব্রিজের ওপর থেকে ঝুঁকে পড়ে আদ্রিজ বমি করছেন। পাশে সিদ্ধার্থ ব্যাকুল হয়ে দাঁড়িয়ে। নয়নতারা এই পর্যায়ে বিরক্ত হয়ে মনে মনে বলল, এই লোকের তো কঠিন ডায়রিয়া আছে মনে হচ্ছে, নাকি প্রেগনেন্ট? দফায় দফায় এত বমি করে, গর্ভবতী মহিলা করে না এত। কিন্তু চাপাচাপি করেও দরজা খুলতে পারল না, ওটা লকড করা, কাজটা সামান্য খোলা। ভোরের ঝিরঝিরে হাওয়া আসছে মৃদু। নয়নতারা আলুথালু বেনি থেকে বেরিয়ে অবাধ্য চুলগুলো দোল খাচ্ছে তালে তালে। সিধু বোতল থেকে পানি ঢালছে, তা দিয়ে আদ্রিজ কুলি করছেন আর বারবার কাউকে কল করছেন, বারবার ব্যর্থ হচ্ছেন। আশপাশের লোকটি কল তুলছেন না। বেশ কয়েকবার ব্যর্থ হয়ে আদ্রিজ অসামান্য শক্তির সাথে গাড়ির পেছনে দুম করে দুটো ঘুষি মারলেন। মুখ থেকে গালি বেরিয়ে এলো,
আসল বাস্টার্ড। গোটা গাড়িটা দুলে উঠল। অ্যানি নিজের ডান কাঁধের দিকে চেয়ে দেখল একটি নিষ্পাপ মুখ তার কাঁধে খানিকটা নিশ্চিত জায়গা দাবি করে মাথা রেখে ঘুমাচ্ছে। সেই লোকটির কোলে আরেকটি ছোট্ট শিশুর শরীর। সেই ছোট্ট শরীরটি মানুষটিকে আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে। সকালের কালো থেকে গাঢ় নীল এবং তা থেকে ফর্সা হবার পথে। জানলা দিয়ে ঝিরঝির করে হাওয়া এসে তার খোপার বাঁধন থেকে ছুটে আসা চঞ্চল চুলগুলোকে দোলা দিচ্ছে। তার চোখে মুখে এসে লেগে অ্যানির চোখ আড়াল করেছে। অ্যানি যে অবাক চোখে মনোযোগ সহকারে তার জীবনটা দেখছে তা বোধহয় ভোরের হাওয়া খুব একটা ভালো লাগছিল না। কিন্তু কেন? অ্যানির এত সুন্দর জীবন দেখি কি ভোরের হাওয়ার ঈর্ষা হচ্ছে? নতুন একটি সিনেমার গান এসেছে কদিন হলো, কানে আসে এদিক থেকে ওদিকে। অ্যানি আর রিনরিনে গলায় সুর তুলে সঙ্গে গেয়ে উঠল। আজকের হাওয়া ছন্নছাড়া, আজকের হাওয়া বিভাগী, আজকের সময় খুশ মেজাজি, আজকের সময় সোহাগী। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, কিছু কথা বলে ফেলি, কিছু কথা ফেলে যাই। অচেনা সকাল হোক, উদাসী বিকেল হোক, মাঝে মাঝে মনে হয় তোর হাতে মরে যায়। অ্যানি মিষ্টি হাসলে তার দাঁতক পাটির নিম্নাংশের সূক্ষ্ম গজদাঁতের একাংশ বড় পরিমাণ আকারে দৃশ্যমান হয়, খুব যতনীল, যা দর্শক দেখলে মুগ্ধ হবে, কিন্তু খুব অল্প সময়ের জন্যই দেখতে পাবে বলে আর নজরে দেখতে তরপে যাবে তারা। এরকম রূপের আয়োজন। অ্যানির আলগোচ্ছা নওফেলের মাথাটা কাঁধ থেকে নামিয়ে সিটে রেখে ঝুঁকে পড়ে ব্যাগ থেকে তার ডায়েরি খাতা বের করলো। কলম ডায়েরির ভাঁজে দাঁড়িয়ে অ্যানি কতক্ষণ চেয়ে রইল ডায়েরির দিকে। রং পুরনো ওই ডায়েরিখানার মূল্য অ্যানি জানে না। এই জানে এই ডায়েরির হারানো হলে সে সুখ থাকবে না, কারণ সে একজন লেখিকা, আর একজন লেখিকা তার পাণ্ডুলিপি হারিয়ে সুস্থ থাকতে পারে না। লেখিকা হিসেবে সে এখনও গোপন। সে একটি গোপন গল্প লিখছে আজ কতগুলো বছর ধরে, কিন্তু এখনও গল্পটি শেষ করে উঠতে পারেনি। কবে শেষ হবে তাও সে জানে না। ডায়েরিতে আর পৃষ্ঠা আছে 50টার মতো। এই 50 পৃষ্ঠাতে তার লেখা শেষ করতে হবে। সে যখন গল্পটি লিখবে বলে ডায়েরিটি হাতে নেয় তখন একটাও ঠিক করেছিল, এই ডায়েরির দৈর্ঘ্যের হবে তার লেখা গল্পের দৈর্ঘ্য, এর বেশি বা কমও নয়। তবে তার এই লেখালেখির অভ্যাসের ব্যাপারে কেউ জানে না। নাফি জানে, কারণ সে বোঝে না। চা বাগানের মাটি চিরে এই যে সূর্য উঠেছে, সূর্যের কিরণে এসে অ্যানির সরু নাকে শোভাবর্ধনের কাজে নিয়োজিত হিরে নাকফুলটি প্রসারিত হয়ে জানান দিল তার উদয়ের বার্তা। অ্যানি ছটফট ডায়েরিটি ব্যাগে ঢুকিয়ে ফেলল। চলন্ত বাসে লেখা অসম্ভব, যদিও সেটা চাইছিল। এই ফাঁকে একটু সিলেটের প্রকৃতি আর সৌন্দর্যের ধার নিয়ে গল্পের দৃশ্যে যুক্ত করতে গল্প উপন্যাসের প্রাকৃতিক বর্ণনা মাধুর্য আনে কিনা। সকাল 8টার দিকে দুটো বাস প্রবেশ করলো সিলেট শহরে। ততক্ষণে প্রায় গোটা বাসটা জেগে উঠেছে। একাধারে 7-8 ঘন্টা বসে থেকে সকলের কোমর হাত পা অবশ প্রায় হয়ে উঠেছে। তবে সিলেট শহরের মধ্যিখানে প্রবেশের পথে সারি সারি চা বাগান পাবার পর পুরো বাস হৈ হৈ করে উঠল। যারা সঙ্গে ক্যামেরা এনেছিল শ্যুট করতে লাগলো, আনন্দে চিৎকার করতে লাগলো। গন্তব্যে এসে পৌঁছে গেছে তারা। সিলেট শহর তুলনামূলক অভিজাত। প্রাকৃতিক যেমন পাহাড় চঞ্চল, শহর অঞ্চলের অভিজাত্যে ভারী রয়েছে। যেহেতু সফরের যাত্রী অনেকে, কোনো একটি হোটেলে সকালের থামার ব্যবস্থা করা সম্ভব নয়। সাধারণত যারা দ্বিতীয় বাসে এসেছে তাদের জন্য মাঝারি রেন্টের হোটেলের ব্যবস্থা হয়েছিল। এদিকে শহরের সবচেয়ে সুবিধাজনক স্থানে অভিজাত হোটেলে এলো স্টার প্যাসিফিক। যাতায়াত সুবিধা সহ শহরের প্রাণকেন্দ্রে এটার অবস্থান। কিন্তু পথ ঘুরে আদ্রিজ নিজেও পরিবারে থাকার জন্য 6টা রুম বুক করেছেন হোটেল রোজ ভিউতে, যেখানে নিজের জন্য সবচেয়ে বিলাসবহুল এক্সকিউটিভ স্যুট, যা গোটা একটা ছোটোখাটো ইউনিট বন্দরের মতো। অ্যানিদের জন্য রয়্যাল স্যুট 5টি কামরা বুক করেছিল। এই হোটেল রোজ ভিউ এর অবস্থান মূল শহর থেকে 2 কিলোমিটারের মতো দূরে, যেখানে আদ্রিজ নিজে থাকার জন্য ব্যবস্থা করেছেন সবার থেকে আলাদা। বাকি যাত্রী যারা চাঁদা নিয়ে এসেছিলেন তাদের জন্য স্টার
প্যাসিফিক চমৎকার থাকার জায়গা আগে থেকে বুকিং করা ছিল। আদ্রিজা নিযুক্ত ব্যবস্থাপনাকে সেখানে চেক ইন করে সকলকে রুম বুঝিয়ে দিল। ক্লান্ত দেহ নিয়ে সকালেই খাওয়া দাওয়া করে বসে পড়ল তারা। কিন্তু হোটেল রোজ ভিউয়ের চেক ইন টাইমে গোলমাল ঘটল। বন্দরের রেগে মেগে একাকার। লবিতে বেশ অনেকটা সময় বসে থাকতে হলো। সকালের খাওয়া দাওয়া হোটেলের পালস অ্যারিয়েন্ট রেস্টুরেন্টে সেরে নিতে হলো। নভেল বেশ কয়েকবার আদ্রিজা নাম্বার কল করলো, কল গৃহীত হলো না। ঋতুর ঠান্ডা বসন্ত পড়েছে। ঋতুর ঠান্ডায় সমস্যা রয়েছে। এই গরমকালেও বাসের জানলা দিয়ে আসা সকালের বাতাসে তার নাক আটকে এসেছে, কাশির উপক্রম হচ্ছে। কিন্তু সে পাথরের মতো শক্ত বসে আছে, কারণ তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে সেতু। সেতু জেগে উঠলে মুহূর্তের মাঝে নিজেকে ঋতুর কাছ থেকে সরিয়ে নেবে। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ কেবল তার মাথাটা ঋতুর কাঁধে থাকবে। তাই ঋতু চোখ বুজিয়ে নিঃশ্বাস আটকে রাখলো। পাছে শ্বাস প্রশ্বাসের ওঠানামায় সেতুটার ঘুম না ভেঙে যায়। সেতু মানুষ পছন্দ না, কাউকে না। তা বলে ঋতুকেও সেই সেতু একটু ভালোবাসে না। ঋতুকেও সে মানুষের কাতারে ফেলে রেখেছে। ঋতুর মাঝে মধ্যে মনে হয় সে রাস্তার কুকুর অথবা পেয়ারা গাছের কাঠবিড়ালিটা হলেও পারত। তাদের সাথে সেতু হাসে, একতরফা গল্প করে, নিজের খাবার ভাগাভাগি করে খায়। আরেকটি মানুষ এই সময় ঘুমন্ত, তার একদম সিলেট যাত্রা ছিল। ঋতু হিসেব নেই। ঋতু ছোট্ট ছিল। এখন লোকটি ফুরফুর করে ব্যাকপ্যাক গুটিয়ে চলন্ত প্রকৃতির খোঁজে। পাহাড় অঞ্চলে নাকি প্রাকৃতিক ভাণ্ডার বসে আছে। ফেরার সময় যেখান থেকে একগাদা গাছগাছরা, হলুদ চন্দন, অ্যালোকাসিয়া, কাফোর্ট, লাইম, চা বাগানের ব্যাং, পলিপিটাস, লিউক্রোমিয়াস টেস্ট, পাহাড়ি লতাগুল্ম, গেকো নামের এক সরীসৃপ ইত্যাদি ইত্যাদি ধরে বেঁধে নিয়ে হাজির হবে। ওসব ঘরে তুলতে না দিলে রুবিনা চপ্পল খুলে তাড়বেন। তাই আজ সিলেট শহরে বাস প্রবেশের পরও তার চোখে বাকিদের মতোই কৌতূহল, উচ্ছ্বাস আর মুগ্ধতা নেই। সে এখনও ঘুমোচ্ছে। রাতে বাসের দরজা পাহারা দিতে দিতে হাতের জড়োয়া রক্তমাখা কাপড়টা খুলে ফেলে দিয়েছে কোথাও। সাদা পাঞ্জাবি পরা শরীরটা বাসের মেঝেতে আরামে করে ঠেসে বসে রয়েছে। হকের বাড়ির পুরুষদের মতো অহংকার নেই তার। নিচে বসেছে, মাটিতে বসে টিনের থালায় গপগপ পেট ভরে ভাত খেয়ে উঠবে। এসব যে বড় শ্রেণীর লোকেদের মানায় না, এই ভাবনার অস্তিত্ব তার অবস্থানের কয়েকশো কিলোমিটারের ভেতরে নেই। ছোট বড় শব্দ দুটো বেকার। এই নিয়ে কতবার সেন্টুর অঙ্ক শিক্ষকদের সাথে ঝামেলা বাঁধল। সেন্টুকে পড়াশোনার জন্য কালাম হক এক বিরাট প্রফেসরকে রেখেছিলেন হোম টিউটর হিসাবে, নাম আবুল ফজল। প্রফেসর আবুল ফজল সাহেব বেজায় নিয়ন্ত্রণাধিক মানুষ। পোশাক আশাক টিপটাপ, শার্ট পরার পর কোনোই ভাঁজ করলে শার্টের হাতায় ভাঁজ পড়লে বলে তিনি যথাযথ হাত টান টান করে হাঁটেন। সমাজের উঁচু স্তরের জনগণ ছাড়া কারো সালামের জবাব দেওয়া অবধি পছন্দ করেন না। কারণ নিচু স্তরের মানুষ মাত্রায় নিয়মাধীন, বিশৃঙ্খল, অমনোযোগী। এই শীতের সকালে প্রফেসর সাহেব ঋতুদের নিচতলায় খোলা বারান্দার টেবিলে সেন্টুকে নিয়ে একটি অঙ্ক 7 বার বোঝালেন এবং সেন্টু অষ্টমবারেও যত্নর সাথে অঙ্কটি ভুল করে বসে রইল। প্রফেসর সাহেব মধুর হাসি হেসে বললেন, সোহাইল, তুমি যে অঙ্কটি এতবার ভুল করছো, যখন অঙ্কটি তুমি একবার নির্ভুলভাবে শিখবে এরপর আর জীবনে ভুলবে না। আমরা যে বিষয়ে বারবার ভুল করি সেটাই আমরা বেশি দক্ষতা অর্জন করি। ভুল করাটা একটু খারাপ না। এসো আমি আবারও বুঝিয়ে দিই। রুয়াতে যখন সানবাঁধানো উঠোনে বসে সংবাদপত্র পড়ছে, তার পরনে চেক লুঙ্গি আর গায়ে ঘিরে কালারের শাল চাদর। হকবাড়ির কেউ লুঙ্গি পরে না। লুঙ্গি হলো শ্রমিকদের পোশাক। কালাম হক বিশ্বাস করেন একজন অভিজাত বংশের ঠিকাদার হিসেবে তিনি লুঙ্গি পরতে পারেন না। লুঙ্গি হলো তার অধীনে কর্মরত মিস্ত্রিদের পোশাক। তাই তিনিও যদি লুঙ্গি পরেন, রাজা প্রজার তফাৎ ভুলে বসবে লোকচক্ষু। এটা অনর্থ। কিন্তু রুয়াদ হয়ে এসেছে এক ফকিন্নির বাচ্চা। এর কারণ তার মা রুবিনা, অর্থাৎ ওর বড় ভাবি। মহিলাকে গরিবের ঘর থেকে তুলে এনে তার বড় ভাইজানের সাথে বিয়ে দিয়ে একরকম ফকিন্নি রুয়াদের জন্ম দেবার
সুযোগ করে দেওয়া হয়েছে হক পরিবারে। যুবক ছেলে, চালচলন একেবারে ছোট লোক প্রকৃতির, আর ভাবচিন্তার কথা তো বলাই যায় না, পাগল এক নম্বরের। সেদিনও প্রফেসর সাহেবের মহাবাণী শুনে রোয়াদ হেসে উঠল। প্রফেসর সাহেব ঘাড় ঘুরিয়ে ইংরেজি বললেন, এনিথিং রং রোয়াদ? ওভার-রেটিং ইজ রং স্যার। হোয়াই ডু ইউ মিন? বাংলায় বলি স্যার, দুটো বেশি ইংরেজি বাক্য বললে আমার দাঁতে পোকা ধরে। স্যার, আপনি নাকি সন্টুর সহকারী মনির ওয়াসন কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ও আচ্ছা, তা তুমি কি কলেজের কর্তৃপক্ষের দায়িত্বে আছো রুয়াদ? তোমার কানে যায় সব বুঝি? জি, আমরা স্যার বনে বদরে ঘুরে বেড়ানোর লোক তো, বুঝিনি। প্রফেসর তাচ্ছিল্য করে হাসলেন। তা তোমার এই গাছপালা কোচিংয়ে গিয়ে নালিশ করেছো বুঝি? তুমি এখন জগদীশচন্দ্র বসু থেকে আবার আইজ্যাক নিউটন হলে নাকি? ছাত্রদেরকে গাছপালা ছেড়ে ক্যালকুলেশনের মাথা শেখাবে? রোয়াদ হাসল। নাম ভুল করলেন হবে না স্যার, আয়ুর্বেদিক কোচিং সেন্টার। ও হ্যাঁ, সরি ভুল হয়েছিল, আয়ুর্বেদিক দান তহবিল পাঠদান সেন্টার। রোয়াদ হাততালি দিল। চমৎকার নাম। কোচিংয়ের নাম সম্পাদক করতে হবে। নামের ক্রেডিট আপনাকেই দেব স্যার। দিও, এই নামই দিও। বিনে পয়সায় ছাত্র কল্যাণ করছো। লোকের সাবাসী পেতে সে ব্যাপারে ব্যানেরও লাগবে না দরকার তোমাদের। তা সে গিয়ে কি বলেছে তোমাদেরকে? বেশি কিছু বলেনি, বলল বহিষ্কার করতে চেয়েছিল কলেজ থেকে। ও নাকি আপনার অঙ্ক ক্লাসের বদনাম করেছে। আপনি এত ভালো অঙ্ক পড়ান আর সে ক্লাসে এসে অঙ্ক পারে না। কঠিন হলেও প্রফেসরের মুখ। হ্যাঁ, পারে না। সায়েন্স পড়তে পয়সা লাগে, প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্রাইভেট টিউটর নিতে হয়। তা না হলে অঙ্ক পারবে কি করে? আর অঙ্ক না পারলে সায়েন্স পড়াই বা কেন? আর কলেজই বা কী কাজ? রোয়াদ সহমত জানালো। একদম ঠিক স্যার। শুনেছি ওর আব্বা ঘরামি বোঝেন না? ওই নিচু স্তরের মানুষদের টিন ছনের ঘর দৌড় সারে আর কি। ও এক নিচু পোশাকির লোক স্যার। নিশ্চিত সেন্টুর ব্যাপের ঠিকার মতো পয়সার মতো পাখাওয়ালা পয়সা নেই। সে আকাশে বাতাসে ওড়ানো যায়। আর স্যার বোঝেনি তো, পয়সা না থাকলে ছেলে 8 বার এক অঙ্ক ভুল করবে, আর টিচার ভুলের সুবিধার উক্তি বুঝিয়ে নববার অঙ্ক করিয়ে দেবে, এমন টিচার রাখা যায় না। এমন টিচার না রাখলে অঙ্ক পারা অসম্ভব স্যার। প্রফেসর সাহেব মুখ লাল হয়ে উঠল। চেয়ারে থেকে উঠে দাঁড়ালেন তিনি। দাঁত পিষে বলল, তুমি কি বলতে চাও রুয়াদ? স্যার, আমি এর জন্যই বাক স্বাধীনতায় বিশ্বাসী না। শালা, আজও অবধি আপনার মতো উচ্চ শ্রেণীর মানুষেরা একজন আমার কথা ভালোভাবে নেয়নি। আপনি বলুন স্যার, আপনার কোচিং সেন্টারের বেতন কত? মনির একবার পড়তে যাবে বলেছে, পয়সা আমি দেব। মনির ধারণা ওখানে পড়লে আপনি তার ছাত্রদেরকে বকেন না, পরীক্ষারও মার্ক বাড়িয়ে দেন। ও বন্ধুদের ওই সুবিধা পেতে দেখেছে যারা আপনার কাছে পড়ে। তবু স্যার, ওকে কলেজ থেকে বহিষ্কার করবেন না। ছেলেটা পড়তে চায়, পরে ওর বাপের কষ্ট দূর করতে চায়। তাছাড়া ও আমায় কথা দিয়েছে, ও পড়ে অন্তত ততখানি বড়লোক হবে যতটা হলে এই ছোট্ট ছেলেটাকে আপনার মতো দামি দামি স্যারের কাছে অঙ্ক প্রাইভেট পড়তে দিতে পারবে। প্রফেসর সাহেব তীরে এসে দাঁড়ালেন রোয়াদের সামনে। ছোটো মোটো ভরিওয়ালা নাদুস নুদুস মানুষ। রোয়াদ হেসে উঠে দাঁড়াতেই তার অস্বাভাবিক উচ্চতার সামনে পড়ে জোরে জোরে খ্যাপার শ্বাস ফেলতে লাগলেন। বললেন, তোমার সাহস কত বড় রোয়াদ? সাহসের বড় ছোট পরিমাণ বুঝি না স্যার। আমি স্যার কোনো কিছুই ছোট বড় পরিমাণ বুঝি না। আমি বুঝি সমতা। আমি বুঝি আপনি একজন শিক্ষক হিসেবে বড় লোকের ছেলেকে যেভাবে অঙ্ক বোঝান, গরিবের ছেলেকেও সেভাবে অঙ্ক বুঝিয়ে ভালো ছাত্র করে তোলার দায়িত্ব কিন্তু আপনারই। যে ছাত্রটি আপনার প্রাইভেট ব্যাচের না, তার মার্ক যেভাবে করেন, প্রাইভেট ব্যাচের ছাত্রগুলোর মার্কও যেভাবে করা হয়। প্রাইভেট পড়িয়ে কলেজের ছাত্র পড়ার না ধারণা করা যায়, এবং কলেজের ছাত্রটাকেও যেভাবে বোর্ডে হাত ধরে অঙ্ক বোঝানোর যায়, সেভাবে প্রাইভেটের বেতন দিয়ে ছাত্রকে বোঝান। স্যার, কলেজের ছাত্রকে অঙ্ক বোঝানোর বেতন কিন্তু আপনি সরকারের কাছে পেয়েছেন। প্রফেসর কালাম হককে নালিশ করলেন।
কালাম হক রামদা নিয়ে কদিন ঘুরলেন রুয়াদকে কোপানোর জন্য, সাথে এক ব্যাগ টাকা। রুয়াদকে খুন করে টাকার ব্যাগ নিয়ে বসে থাকবেন, পুলিশ এলে টাকা দিয়ে খুনে দেয় মাফ করবেন। রুয়াদ উঠে বেরোনোর লোক, সে ভোরের আলো না ফুটতেই যায় বনে বাদরে গাছপালা গবেষণা করতে। ঘুরে ঘুরে এসে মনির সহ ওর মতো ছাত্রদেরকে গণিত পড়বার জন্য ভালো কিছু ম্যাথমেটিক্স গ্র্যাজুয়েটেড ছাত্র ধরে এনে তার আয়ুর্বেদিক কোচিংয়ে চাকরি দিল। আয়ুর্বেদিক কোচিংয়ে যে বার জীবনবিদ্যার পাশাপাশি গণিত চর্চা শুরু হলো। আয়ুর্বেদের অর্থ জীবন রক্ষা পদ্ধতি, রুয়াদের কোচিংয়েও তাই। মৃতপ্রায় ছাত্রদের পড়ালেখার জীবন দান হয় সেখানে। দিনে দিনে ছাত্র বাড়তে লাগলো, জায়গা সংকট হলো, টাকার দরকার গাদা গাদা। তবু আয়ুর্বেদিক চিকিৎসার নিয়ম হলো যে যতটুকু যাবে যেমন পাবে বেতন দেবে, না পারলে দেবে না। কিন্তু নিয়মিত না আসলে বেদ ভাঙার হাত পাকা রুয়াদের। একবার এই আত্মসম্মানী ছাত্র সপ্তাহখানিক পড়তে আসে নাই। রুয়াদ ছাত্র পাঠালো তার বাড়িতে। সে পরদিন মাথা নিচু করে শুকনো মুখে এসে দাঁড়ালো রুয়াদের সামনে। রুয়াদ জিজ্ঞেস করলো, কী রে, পড়তে আসিসনি কেন? উদ্ভিদ শরীর তত্ত্ব অধ্যায় যে শেষ হয়ে গেল, তোর জন্য আবার পড়াতে হবে নাকি? পরীক্ষার ডেট এগিয়ে এসেছে। ছাত্রের মাথা নত করে কাপা কাপা গলায় বলল, রুয়াদ ভাইয়া, মা কদিন আগেই পদার্থবিদ্যা স্যারের বেতন দিয়েছে, আপনার বেতন কদিন পর দিতে চাইছে, আগের 2 মাসের বেতনও বাকি। কথা শেষ হলো না, সপাত সপাত করে দুটো বেতের বাড়ি মারল রুয়াদ। তোদেরকে মানুষ করতে পারলাম না আমি। এদিকে অধ্যায় শেষ হয়ে গেল, কদিন বাদে পরীক্ষা, সেই চিন্তা নেই বেতন কয় মাসের বাকি, সেই চিন্তায় পড়তে আসে না। শালা আমি কি কষাইখানা খুলছি রে? এই আমার দিকে তাকা, আমার মুখের দিকে তাকালে তোর মনে হয় তোর বেতনের কথা মনে রাখার সময় আছে আমার? আর কদিন কামাই দিলে পিঠের ছাল তুলে নেব, রোদে শুকাতে দেবো সেটা। বেতন যে জরুরি না, ব্যাপারখানা এমন নয়। রুয়াদের নিজের জন্য না হোক, তার সঙ্গে শিক্ষকরা করা বেতনগুলো মাসের শেষে কটা টাকার জন্যই তো পড়ায়। নিজেদের পড়ার ফাঁকে ছাত্র পড়াতে আসে, তাদের পয়সা দিতে রুয়াদ বাড়িতে ঝড় তোলে। তার মাসে এক গাদা পয়সা লাগে, অথচ দেখা যায় এক পাঞ্জাবি বা শার্টে তার মাসের পর মাস চলছে। একখানা লুঙ্গির রং জ্বলে ফ্যাকাশ হয়ে গেছে। তার পোশাক আশাক খাওয়া দিনমজুরের মাফিক। রাস্তার ধারে ফুটপাতে ঠেসে বসে বনরুটি চিবিয়ে এক মগ পানি গিলে দিনভর ছুটছে। তাহলে মাস শেষে পড়ার এত খরচা বাড়ি থেকে নিয়ে কি করে? বাড়িতে রোজ নালিশ বসে। কালাম হক রুয়াদের রক্ত পরীক্ষা করতে চায়। শালার ছেলে কোন ছোট লোকের রক্তের পয়দা, হাত বদল হয়ে বড়লোক ঘরে চলে এসেছে। নিয়ম ভেঙে গুঁড়ো করে, সেই গুঁড়ো নাকের ডগায় ঘষে নিরুদ্দেশ এই লোককে এতগুলো বছর থেকে দেখে ঋতুর চোখ ছলছল করতে লাগলো। কবে ময়মনসিংহে ফিরেছে, কোথায় থাকে, কি করে খবর পেয়েছে। আজ রাতটা কেটে গেছে, বাসের দরজার সামনে ঠেসে বসে হেলান দিয়ে এখন একটু চোখ মুছছে। হাতে শুকনো রক্ত কতটা থকথক করছে, রোদ এসে পড়েছে তাতে। হঠাৎই সমস্বরে হইচই এক ধ্যান ভাঙল ঋতুর। রুয়াদ ভাইয়ের ছাত্ররা উল্লাস করছে। সেতু নড়ে চড়ে উঠল, চোখ মেলল রুয়াদ ইফতেয়াজ। ঋতু ব্যতিব্যস্ত হয়ে বাসারকে ডেকে ফিসফিস করে বলল, সুইট ভাইয়া, উফ, এদিকে একটু চুপ করতে বলুন না, সেতুর খুব ভেঙে যাবে। বাসার একদৃষ্টিতে সেতুর দিকে তাকিয়েছিল। ঋতুর ডাকেও চোখ না সরিয়ে আনমনা স্বরে বলল, এখনো ভাঙলো না কেন, সেটাই ভাবছি। সারা তো ঘুমিয়েছে, অসুস্থ নাকি তাই বলতো। ঋতুর মুখটা একটু ভারী হয়ে বলল, না, ঘুমের ওষুধ খেয়েছে। বাসার চোখ গরম করে দাঁত চেপে বলল, কি থাপ্পড় খাবি? ঘুমের ওষুধ কেন খেয়েছে? ট্যুর বাসে ঘুমের ওষুধ খেয়েছে, আর তুই সেটা বলেছিস? আস্তে করে কথা বলুন সুইট ভাইয়া, ওর দরকার ছিল। বাসার ভ্রুকুচকে ধমকে উঠল, কি দরকার ছিল? ঋতু মনে মনে বলল, খুব দরকার ছিল সুইট ভাইয়া। আজ সেতুকে ঘুমের ওষুধ খেতে দিলে ঘুমাতে না দিয়ে কি আপনি চাইতেন ওর নাক মুখ দিয়ে রক্ত তুলতে? আজ সেতু একটা ভয়াবহ অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয়েছে সুইট ভাই। যতটা স্বাভাবিক দেখছেন পরিস্থিতি, আমি খুব জানি পরিস্থিতি তার চেয়েও বেশি অস্বাভাবিক। সে জানালো, ছোট্ট একটা খেয়েছে, ওর অভ্যাস আছে, উঠে পড়বে। আর কত দূর তাই বলুন। কোমর অবশ হয়ে এলো, 2 পা ভারী হয়ে গেছে। বাসাতে হাত ঘুরে দেখে বলল,
দরগা গেট পেরিয়ে বাস থামবে। আমরা সিলেট শহরে ঢুকেছি। এখন আছি কাজীর বাজার সুরমা নদীর ব্রিজের ওপর। আর একটু বসে থাক, আমার একটা সিগারেট তেষ্টা পেয়েছি। সারা বাসটা কখন থামবে? বাস থামলো দরগার গেটে, হোটেল স্টার প্যাসিফিকের কাছাকাছি বাস স্ট্যান্ডে। রুয়াদ সকলকে আশি সুস্থে নেমে দাঁড়াতে বলল। হোটেলের কয়েকটা কামরা হলেই ছাত্রদের হয়ে যাবে। ওরা সব কটা একত্রে গাদা ধরে থাকতেই পারবে, কিন্তু এত মানুষ নিয়ে সব আনুষ্ঠানিক পালন করতে চেক ইন করাটা সময় সাপেক্ষ। রোয়াদকে সেদিকে মনোযোগ লাগলো না। তার খেয়াল কোথাও হারিয়ে চশমার নিচে তীর্যক চোখগুলো কিছু খুঁজছে হন্য হয়ে। সূর্যের আলো ও বাস থামার হইচইয়ে সেতুর ঘুম ভাঙল, এবং ঘুম ভেঙে সে ব্যাকুল চোখ জোড়া একটা মুখের ওপর ঝুঁকিয়ে থাকা দেখতে পেল। সেতুর চোখের নজর শান্ত এবং ক্লান্ত, চোখের শিরেগুলো লাল, আস্তে আস্তে ঢোক গিলছে। বাসা নরম এক ধমক দিল। ওর সেতু, পৌঁছে গেছি। শরীর ঠিক আছে? সব ছেড়ে সেতু বলল, নয়ন কোথায়? ঋতু ঋতু তরাক করে তাকালো, কপট রাগ সহ গদগদ ছড়ে বলল, তুই খোঁজ করছিস ওর? সেতু জবাব দিল না। তার চোখ লেগে গেছে। ঘুমের ওষুধে ঘুম স্বাভাবিক হয় না। শরীর ভার, মাথায় মদপান মাফিক হ্যাংওভার। ঋতু নিজেই জানালো, ও প্রথম বাসটায়। এতক্ষণ বোধহয় কখন পৌঁছে গেছে। হোটেলে উঠেছে, কমরেডের ছেলের বউর সঙ্গে রয়েছে সে। সেতু আর গ্রহ করলো না কিছু। দাম্ভিক পা ফেলে বাস থেকে নামতে নামতে চোখে সানগ্লাসটা এঁটে দাঁড়ালো। দু হাত ছড়িয়ে আড়মোড়া ভেঙে হেসে ছাত্রদেরকে বলল, গুড মর্নিং লিটল কমরেড। দুঃখিত রাতে ঘুমিয়ে যাওয়ার জন্য। প্যারোড মেনসিওয়ার। নগেন অবাক হয়ে এগিয়ে এলো। বিজ্ঞের মতো নারীকে পর্যবেক্ষণ করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ইউ আর এ আলফা লেডি মিস, আই ক্যান সি। নগেন ইংরেজি উচ্চারণ ধরনে হেসে বলল সবাই। সেতু হো হো করে হাসলো। আলফা লেডি না, বিটা গামা ইটা ল্যামডা কি দোষ করেছে? ডু ইউ স্পিক স্প্যানিশ লাইক আওয়ার রুয়াদ স্যার? সেতু এদিক ওদিক তাকাতে তাকাতে জানালো, নো, দ্যাট ইউর ফ্রেঞ্চ ফরাসি, ফকেট ইট। চলো হোটেলে যাবো তো, চলো সব, চলো চলো। নগেন বন্ধুতে ডেকে ফিসফিস করে বিজ্ঞের মতো জানালো, আমরা আরেকটা রুয়াদ স্যার পেয়েছি রে। তোদের কি মনে হচ্ছে? সবার চার আলিফ মধ্য উফ টেনে সহমত পোষণ করলো। আলফা লেডিকে অনুসরণ করলো, কিন্তু কোথাও রুয়াদ স্যারকে খুঁজে পেল না। কেবল রুয়াদ স্যারের সঙ্গের নারীটি ধীর পায়ে ওদের অনুসরণ করে এগোতে লাগলো। ডাগর ডাগর কথা কতটা চোখ দুটো এদিকে সেদিকে ঘুরছে। আলফা লেডি তাদের সকলের দলনেত্রী হিসেবে একে একে সকলকে নিয়ে হোটেলের লবিতে প্রবেশ করলো। সেই সময় রুয়াদ ইফতিয়াজ ঘেমে নিয়ে হত্যপ্রত হয়ে ওপর থেকে সিঁড়ি বেয়ে নেমে এসেছে। চোখ মুখে উদ্বেগ, কিছু খুঁজে না পাবার হাহাকার। নামতে নামতে বদ্রের মতো ভারী স্বরে ঋতিকে ডাকলো, নয়নতারা কোথায়? কোন বাসে ছিল? সেই বাসে লোকজন কারা? কাদের সাথে এসেছে ও? কই নয়নতারা? হক সাহেবের চোখ লাল, রাতভর নির্ঘুম কাটিয়েছে, চোখ বসতে ফিরেছিলেন। তন্নি বেগম এক গাদা কথা শুনিয়েছেন এমন অস্বাভাবিক ছটফট করবার জন্য। তাই নিজেকে শান্ত পিতা হিসেবে দেখবার জন্য অন্তত চেষ্টা করছেন। নিশ্চিত হয়ে বসে আছেন, এমনভাবে সুরসুর করে চায়ের চুমুক দিতে চাইছেন, কিন্তু ভোরের উৎকণ্ঠা সাহেব সেনা কর্মকর্তার পুরুষচিত্তেও বেরিয়ে এসেছে। আজ তার মনে হচ্ছে কমান্ডো ট্রেনিংয়ের যুদ্ধ ব্যবস্থার মানসিক শক্তি বজায় যে পাঠ শেখানো হয় তা প্রীতি স্নেহমূলক উদ্বেগ থামাতে নেহাত অকার্যকর। রাতে অ্যানিকে কল করে খোঁজ খবর নেবার জন্য মোবাইল হাতে ধরে বসেছিলেন। তন্নি বেগম থামিয়েছেন, সকাল থেকেও ধমকে ধমকে থামাচ্ছেন। এই নিয়ে দুজনের একচোট হয়েও গেছে। তন্নি বেগম বলছেন, ছি, এই নাকি আবার দেশের সৈনিক? এই পুতপুত মন নিয়ে চলে সেনাকর্মা সেজে গিয়েছিলেন। অন্য সময় হলে হক সাহেব বন্দুক বের করে এনে তন্নি বেগমের খুলি উড়াতে দাঁড়িয়ে যেতেন, কিন্তু আজ তার লজ্জা টলজা কাজ করছে না। তন্নি বেগম যা ইচ্ছে মনে মনে বলছে, কিন্তু তিনিও যদি হাহুতাশ করেন, হক সাহেব যে ব্লাড হাই প্রেশারের হাসপাতালে হবেন এতে সন্দেহ নেই। তাই তিনি সকলের রান্নার কাজে রান্নাঘরে ব্যস্ত। এই ফাঁকে বেলা 9টায় হক সাহেব কল লাগালেন অ্যানির নাম্বারে। দুবার রিসিভ হলো না। হক সাহেব টের পেলেন তার হৃদয় যন্ত্রণা ধরাস ধরাস করে বক্ষপিঞ্জরের বাড়ি খাচ্ছে।
কি মুশকিল, কল ধরছে না কেন? দ্বিতীয়বার কল গৃহীত হয়ে একটি পৌরুষ কণ্ঠ দিয়ে সালাম দিল। প্রথমে না চিনে আরও চিন্তিত হয়ে পড়লেন নফেল কথা বলছেন। নফেল জানালো, নয়নতারা একদম ঠিক আছে কাকা, ও আমাদের সাথেই আছে। এখন তো কথা বলেই দিতে পারছি না। অ্যানিরা সব হোটেলের ওপরের তলায়, আমি ল্যাবিতে আছি। সব একসঙ্গে হলে আমি নিজেই কল করে জানাবো আপনাকে। চিন্তা করবেন না, সব ঠিক আছে। আমরা সব সহি সময়তে পৌঁছেছি। একটু নিশ্চিত হয়ে সকালের খাবার শেষ করে বাসার কক্ষে সংবাদপত্র নিয়ে নিজেও মনোযোগ সহকারে পড়তে লাগলেন হক সাহেব। আজ আর বেরোবেন না ঠিক করলেন। মা স্ত্রীকে ডেকে পাশে বসালেন। তন্নি বেগম বললেন, তুমি কি পাগল হয়েছে নয়নের বাবা? এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? কি এমন হয়েছে, ডাকলে কেন? হক সাহেব গম্ভীর হয়ে বললেন, ডেকে পাশে বসানোটা অস্বাভাবিক আচরণ? আলোচনা থাকতে পারে না? আলোচনা? হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো, গুরুত্বপূর্ণ আলোচনা। রুবিনা ও তন্নি বেগম একে অপরের দিকে তাকালেন। হক সাহেব একটু হেসে ধীরে ধীরে একটা ফটো বের করলো, সেন্টার টেবিলে রাখলেন। ছবিটা তুলে নিলেন রবিনা বেগম। কে এটা কে হতে পারে আম্মা? তন্নি বেগম ছবিটা শাশুড়ির হাত থেকে নিয়ে দেখতে লাগলেন। ছেলেটা কে গো? রেজাউল করিম ভাইজানের বড় ছেলে। তন্নি বেগম অবাক হয়ে বলেন, বলো কি? ওই কিশোর দেখছিলাম, এত সুন্দর হয়েছে। সে কয়েকবারের কথা। তো সারা জীবন কি কিশোরী থাকবে? আশা করেছিলে? ট্রেনিংয়ে আছে, কিছুদিনের মধ্যে স্পেশাল ব্রাঞ্চে জয়েন করবে। রবিনা বেগম ছবি কেড়ে নিয়ে জরুরি নজরে দেখতে দেখতে গম্ভীরভাবে প্রশ্ন করল, নাম কি পোলার? হক সাহেব হেসে বললেন, রিজভি রিজওয়ান। অফিসিয়াল নাম রেজওয়ান হুদা, ডাকনাম রিজ। কেমন? তন্নি বেগম গম্ভীর মুখ একটুকরো মিঠা হাসি হেসে হেললেন। তন্নি বেগমের কপাল জড়িয়ে মুছিয়ে সে ফেললেন। বললেন, বাপরে, তা কর্নেল সাহেব, আপনার মতলব কি? এই ছেলে ছবি আমাকে দেখানো কেন? কুশন কোলে তুলে নিয়ে আরাম করে হেলান দিয়ে বসলেন হক সাহেব। মুখটা মুচকি মুচকি হাসছে তার। একটু মাথা তুলিয়ে বললেন না, কাল নয়নের বয়স 17 হলো। মেয়েটা শাড়িটা পরাচ্ছ, তা তোমার ঘরে যে একটা সোনার পুতুল আছে, তুমি ভুলে যেতে পারছো কেমন করে? কিন্তু ছেলের বাপেরা ভোলে না, তোমার মেয়ের বাপও না। রেজা ভাইজান গত পরশু কল করে নয়নের খোঁজখবর নিলেন। তন্নি বেগম কতক্ষণ থমকে বসে রইলেন। এরপর কপট রাগ স্বরে বললেন, ইন্টার পরীক্ষাও দিল না, এখনই তোমার সেই ব্যাকডেটিক চিন্তা ভাবনা? চুপ করো তুমি। রিচ জয়েন করলেই কোয়ার্টার পাবে। ওর বাবা ফিনিশিয়ান কাস্টম অফিসার। ও ঢাকাতে সেটেলড হবে। নয়ন সেন্টার শেষ কোথায় যাবে? পড়বে তো ঢাকাতেই। ওই একটা সুন্দর ভবিষ্যতে আশা রাখি আমি। নয়নের মা, তোমার তো আর নেই, ওই একটাই যা আশা ভরসা স্বপ্ন, ওই একটাই। এই একখানা ছবি কদিন আগে জোগাড় করেছি, বছরখানেক আগের ছবি। রিচকে সামনে থেকে দেখলে মুগ্ধ হয়ে যাবে, সত্যি বলছি। নয়ন ফিলে রেজাউল হুদা সাবকে দাওয়াত করব, প্রস্তুতি নাও সব। রেজা ভাইয়া আংটি পরিয়ে রাখতে চান। ওনার কথায় ও মেয়েকে হাতছাড়া হলে ছেলেকে চিরকুমার রাখবেন তিনি, আর তা না হলে দেওয়াই যাবে না। এক নজর দেখতে আসতে চান খুব শীঘ্রই। আসলেন হক সাহেব। তনি বেগম চোখ ছলমল করে উঠল। রেজাউল করিম হুদা, মেয়ে নেই মানুষটার। এত বড় দেশকর্মী, এত ভালো মানুষের মন। এই দুঃখ তার চিরকাল। তাই নয়নকে নিজের মেয়ের চাইতে অতিরিক্ত বেশি ভালোবাসেন বোধহয়। নয়ন সেদিন হলো এই রেজওয়ান কিশোর। স্ত্রী সন্তান সহ ছুটে এলেন একগাদা বাচ্চা কাচ্চা জিনিসপত্র নিয়ে। যে পরিমাণ উপহার নয়ন জন্ম দিতেই হুদার পরিবারের তরফ থেকে পেয়েছিল, জন্মের প্রথম 1 বছর ও দিয়ে চলে গেছে। নয়নতারার জন্য মানুষটা বোধহয় সব পারে, যতটা একজন পিতা পারে তার কন্যা সন্তানের জন্য। তন্নি বেগম রেজওয়ানের ছবি দেখতে লাগলেন ফের। দেখতেই একদম খাঁটি ক্যাডেট লাগছে। নিয়মতান্ত্রিক পেশি, চুলের ভাঁজ, মুখের অভিজাত জওয়ান পৌরুষ, চোখের সভ্যতা এবং গোটাটা মিলিয়ে নিখুঁত সুপুরুষ। চটা ভ্রু নিচে গভীর চোখ দুটো মেলে কমরেডের দিকে তাকিয়ে আছে। তন্নি বেগম কাপা কাপা গলায় একবার অস্ফুট স্বরে আওড়ালেন, রিজওয়ান হুদা। খবর এখানে শেষ হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।